কাঠামো সহকারে ডাইনি মাটিতে সজোরে আছড়ে পড়ে আর সৎমার ঘাড় ধরে তাকে শূন্যে তুলে নেয়। পাখিগুলো এভাবে ওখান থেকে কতগুলো ছিঁড়ছে কেন? ওদেরকে গরমও লাগে না? এদিকে গরমে যে আমার প্রাণটা যায় যায়। কি গরম, কি গরম! আকাশ মেঘে বৃষ্টি পড়ছে পড়ছে তো পড়ছে। বৃষ্টির সব ফোঁটাগুলো আমার গায়ে এসেই পড়ছে। দূর 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 দূর। এই বর্ষাকালে একটাই ঝামেলা, গাছের ডালে একটুও শান্তিতে বসা যায় না। আজকে রাতটা কোনো মতো কাটিয়ে দিতে পারলেই বাঁচি। দূর 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 দূর। বাবা, সকাল হতে হতে বৃষ্টিটা থেমেছে। কালকে রাতটা যে কি কষ্টে কাটিয়েছি আমি জানি। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে গাটা এখনো চুপ চুপ করছে। যাই বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখি আশেপাশে কি অবস্থা। এইসব কথা একা একা বিড়বিড় করে পেতনি এরপর ঘুরতে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ আকাশ আবারও ঘন কালো মেঘে ছেয়ে যায়। চারিদিকে ঝড়ো হাওয়া বইতে আরম্ভ করে। কি জ্বালা, কি জ্বালা! চারপাশটা আবারও ঘন কালো মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি বোধহয় আবারও হবে। তাড়াতাড়ি আমায় একটা শুকনো জায়গায় যেতে হবে। ওই তো ওই বড় গাছটায় গিয়েই আশ্রয় নিই। এই বলে পেতনি সময় থাকতে থাকতে একটা বড় বট গাছের ডালে গিয়ে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যে আকাশ উল্টে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। দেখো দেখো জ্বালা, দেখো এই গাছটা থেকেও বেয়ে আমার গায়ে বৃষ্টি পড়ছে। কালকে সারা রাত বৃষ্টিতে ভিজে আমার গাটা চুপচুপ হয়ে এখন আবারও এই বৃষ্টির ফোঁটাতে ভিজতে হচ্ছে। কি জ্বালা, কি জ্বালা! এই বলতে বলতে ডাইনির নজর গেল পাশে থাকা এক টুনি পাখির বাসার দিকে, যেখানে কিনা টুনি পাখি কচু পাতা দিয়ে একটা সুন্দর ছাউনি বানিয়ে রেখেছিল, যার জন্য টুনি পাখির বৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছিল না। আর এই দেখে ডাইনির মাথায় সঙ্গে সঙ্গে একটি বুদ্ধি চলে এলো। আরে আরে, এ তো ওই পাখিটা যে কিনা কালকে আমার গাছের নিচ থেকে কচু পাতা ছিঁড়ে এনেছিল। এনেতে দেখি বেশ ভালো কাজেই লাগিয়েছে। এদিকে আমার বাগানে এত এত কচু গাছ, আমি এ দিয়ে কোনো কাজ করতে পারলাম না। এখন আমি এই কচু পাতা দিয়ে নিজের জন্য ঘর বানাবো। এই বুদ্ধি এটি বৃষ্টি থামার পর ডাইনি এরপর তার সেই মস্ত বড় কচু বাগানে গিয়ে কচু পাতা ছিঁড়ে একসাথে জড়ো করতে থাকে। আরে আরে থামো, তুমি এত এত কচু শুধু শুধু ছিঁড়ছো কেন? থামো থামো। পেছন থেকে কারো ডাক শুনে ডাইনি এরপর পেছনে ফিরতেই দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আরে আরে পুচকে, তুই কে রে? কোথা থেকে এলি এই ভর দুপুর বেলা আমার কচু বাগানে এসে আবার আমাকেই আমার বাগানের কচু ছিঁড়তে বারণ করছিস? তোর কি আমাকে দেখে ভয় হচ্ছে না? দেবো নাকি কাঁটা মুটকি? আমি মিনা গো, মিনা। আমার বাড়ি থেকে অনেকদিন যাবতই তোমার এই কচু বাগান আমি দেখছি, তাই আজকে এখানে বেড়াতে এসেছি। তুমি আমার শুধু শুধু ভয় দেখিও না। এখন বলো তো, তুমি শুধু শুধু কচু পাতা ছিঁড়ছো কেন? এগুলো দিয়ে কি করবে তুমি মাসি? আমি তোর কোনো মাসি টুসি না, পালা এখান থেকে পালা। নেহাতি আমি ভালো ডাইনি, না হলে এক কোণে দিতাম তোর ঘাড় মোটকে। আমার বাগানের কচু আমি ছিঁড়ছি, তোকে কৈফিয়ত দিব কেন? ওভাবে বলে না গো মাসি, আমি এই যে এইখানে চুপি করে বসলাম, তুমি তোমার কাজ করো। আমি একটু বিরক্ত করব না, আমি শুধু বসে বসে দেখবো। তুই তো দেখে আচ্ছা নাছর বান্দা, কোনো কথাতেই কান দিচ্ছিস না। এখন যদি আমায় বিরক্ত করিস তবে কিন্তু সত্যি সত্যি তোর গায়ে মোটকে দেবো আমি।
তোমাকে একটু বিরক্ত করবো না, তুমি তোমার কাজ করো। এরপর ডাইনি আশেপাশ থেকে বেশ কিছু কাঠ ও বাঁশ সংগ্রহ করে তার বাড়ি বানানোর কাজ শুরু করে দেয়। বেশ অল্প সময়ের মধ্যে ডাইনি সেই বাঁশগুলো দিয়ে একটা সুন্দর ঘরের কাঠামো তৈরি করে ফেলে। হঠাৎই হলো কি, এই বাঁশের কাঠামোতে থাকা একটা বাঁশ নড়ে চড়ে উঠলো। সঙ্গে সঙ্গে পুরো বাঁশের কাঠামো সহকারে ডাইনি মাটিতে সজোরে আছড়ে পড়ে। পাশে বসে থাকা মিনা ডাইনিকে এমন ভাবে পড়তে দেখে ছুটে ডাইনির কাছে গেল। ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো মাসি। তুমি যদি আমায় শুরুতে বলতে তুমি ঘর বানাবে, তাহলে আমি তোমায় সাহায্য করতে পারতাম। আমি আমার বন্ধুদের সাথে অনেক ঘর বানিয়েছি। বাবা গো বাবা, আমার কোমরটা বোধহয় একেবারে ভেঙেই গেল। কি ব্যথা, কি ব্যথা! শুরুতে এমন হবে বুঝলে তোর সাহায্য নিতাম। এরপর ডাইনি ও মিনা দুজনে একসাথে মিলেমিশে ঘর বানাতে আরম্ভ করে। খুব অল্প সময়ের মধ্যে মিনা ও ডাইনি আবারও সুন্দর শক্ত একটা বাঁশের কাঠামো তৈরি করে ফেলে। অনেকক্ষণ খাটাখাটির পর অবশেষে পিতনি তার কচু পাতার বাড়ি বানাতে সক্ষম হয়। আহা, অবশেষে আমার কচু পাতার বাড়ি বানানো শেষ হলো। বৃষ্টি হলে এখন আর আমার কোনো চিন্তাই থাকবে না। ধন্যবাদ, ধন্যবাদ রে তোকে মেয়ে। তুই যদি না থাকতি এই বাড়ি বানাতে আমার আরো দেরি হতো। আরে আরে, তুই তো অনেকক্ষণ যাবতীয় আমার কাছে আছিস। তুই বাড়ি ফিরবি না? বাড়ির লোক তোর জন্য চিন্তা করছে না রে মেয়ে? না গো মাসি, আমি বাড়ি ফিরবো না। বাড়িতে যে আমার সৎ মা আর বাবার সাথে থাকি। আমার বাবা আমায় ভালোবাসলেও সৎ মা আমায় একদমই পছন্দ করে না। আজ দুপুরে সৎ মা আমায় অনেক বকেছে। আমি রাগ করে তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি আর ওই বাড়িতে ফিরবো না। তুমি আমায় তোমার সাথে রেখে দাও, আমি বাড়ি ফিরবো না। কি কথা বলছিস রে মেয়ে? আমি তো ডাইনি, মরা পশু। তুই তো জ্যান্ত, তুই আমার সাথে কি করে থাকবি? না না, এ হয় না। তাছাড়া তোর বাবা না তোকে অনেক ভালোবাসে। ওই পরের মেয়ের কথা শুনে তুই বাড়ি ছেড়ে চলে এসেছিস। না না, এটা মানা যায় না। তুই যেহেতু আমার মাসি বলে দিয়েছিস, তাহলে চল ওই বজ্জাতনিকে উচিত শিক্ষা দিয়ে আমি আমার মাসির দায়িত্ব পালন করি। চল চল। এই শুনে ছোট্ট মিনা ডাইনিকে তার সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে মিনা ডাইনিকে নিয়ে তার বাড়ি এসে হাজির হলো। তার সৎ মা তাকে দেখেই বলল, কি রে মুখপুরি, দুপুরেতে খুব তেজ দেখিয়ে চলে গেলি। সেই তো ঘুরে ফিরে আবার ওই বাড়িতেই আসতে হলো। এখন হয় আমি তোর ঠ্যাং ভাঙবো। তোর অনেক জিদ হয়েছে। তুমি আমার ঠ্যাং ভাঙার কি হো? এটা কি তোমার বাড়ি যে আমার তোমার অনুমতি নিয়ে আসতে হবে? এটা আমার বাবার বাড়ি। আমার সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি বাবাকে সব বলে দেব। যত বড় বুক নয় তত বড় কথা। তুই আমায় তোর বাবার ধমকি দিস, দেখি তাহলে কি করে তোর বাবা। আমি আজ তোর পিঠ ভেঙে ক্ষান্ত হব। এই বলে মিনার সৎ মা আশেপাশে তাকাতেই পাশে একটা চেলা কাঠ পড়ে থাকতে দেখে, যেটা এরপর মিনার সৎ মা মিনাকে মারার জন্য তুলে নেয়। এরপর মিনার সৎ মা যেই না চেলা কাঠ নিয়ে মিনাকে মারতে এগোবে, তার আগেই অদৃশ্য রূপে থাকা ডাইনি তার হাত লম্বা করে মিনার সৎ মার ঘাড় ধরে তাকে শূন্যে তুলে নেয়। কি হলো? আমি শূন্যে পারছি কি করে? আরে আরে, আমি তো শূন্যে উঠে যাচ্ছি। আমার ঘাড়টায় যে খুব ব্যথা করছে। আমি বুঝেছি, এসব তোরই কারসাজি। আমায় নামতে দে, তারপর দেখাচ্ছি তোকে মজা। মিনার সৎ মেয়ের এই কথা শুনে অদৃশ্য রূপে থাকা ডাইনি এরপর দৃশ্যমান হলো। তুই ওকে মজা দেখানোর আগে নিজে বেঁচে নে। তোর বউ লীলা আজ
আমি সঙ্গ করব। অনেক জ্বালিয়েছিস তুই, আমার বোন মেয়েকে অনেক জ্বালিয়েছিস। এখন ওই শূন্য থেকে তোকে ফেলে তোর কোমর ভাঙবো, তারপরে আমি তোর ঘাড় মোটকাবো। হঠাৎ ডাইনিকে তার সামনে দেখে এবং তার মুখে এই কথা শুনে মিনার মা প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে আরে, এ তো ডাইনি, আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি আর মিনাকে কখনো অত্যাচার করব না, আমায় দয়া করে প্রাণে মেরো না। মাসি, ও মাসি, তুমি আমার সৎ মাকে ছেড়ে দাও, ওনাকে যে ওভাবে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। উনি তো বলছে উনি ওনার ভুল বুঝতে পেরেছে, পরে কখনো আমায় অত্যাচার করলে তুমি তখন ওনার মজা দেখিও, এখন ছেড়ে দাও না মাসি। মিনার কথা শুনে ডাইনি এরপর তার সৎ মাকে শূন্য থেকে আস্তে আস্তে করে নামিয়ে দেয়। আজ মিনা বলল বলে তোর প্রাণ ভিক্ষা দিলাম, না হয় আজ তোর শেষ দিন ছিল। এরপর থেকে যদি তুই কখনো মিনাকে অত্যাচার করিস তাহলে না না, কখনো না, আমি আর মিনার উপর কখনো অত্যাচার করব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো ওকে অত্যাচার করব না। সেই দিনের পর থেকে মিনার সৎ মা আর কখনো মিনার উপর অত্যাচার করে না, সব সময় মিনাকে অনেক ভালোবাসে। ওদিকে ডাইনিও তার কচু পাতার বাড়িতে মহানন্দে বৃষ্টি উপভোগ করতে থাকে। এখন আর তার আগের মতো গাছ বেয়ে পানির ফোঁটা গায়ে পড়ার সমস্যা নেই, বরং তার খড়কুটো দিয়ে বানানো বিছানায় মহানন্দে বৃষ্টির দিনগুলো উপভোগ করছিল সে।